আচ্ছা, আমি স্টার্ট করে দিচ্ছি। তো ফার্স্ট ঘটনা, যেই ঘটনাটা বলবো সেটা বেসিক্যালি একটা, দেখো সব ভূতের গল্প মানেই তো আর মানে এই গলা টিপে মেরে ফেলছে বা ঘাট ঘাট মটকে দিচ্ছে এরম তো হয় না। কিছু কিছু এমন জিনিসও হয় যেগুলোর ব্যাখ্যা খোঁজা খুব মুশকিল। সেগুলো মানে ব্যাখ্যা পাওয়া যায় না, ইনফ্যাক্ট আমি বলবো। তো সেইগুলো যদি আমরা ব্যাখ্যা খুঁজতেও চাই, সেই ব্যাখ্যাগুলো খোঁজাটা একটা বোকামি বলতে গেলে। তো প্রথম যেই ঘটনাটা আমি বলবো সেটা বেসিক্যালি একটা মানে হন্টেড একটা ব্যানিয়ান ট্রি, মানে বট গাছ নিয়ে একটা ঘটনা। তো সবাই ওই মানে ব্যানিয়ানটিকে বেসিক্যালি খুব অ্যাভয়েড করে চলতো। কেউ মানে ওই ব্যানিয়ান রাত্রিবেলা হয়ে গেলে বেসিক্যালি কেউ রাত্রিবেলা ওই দিক দিয়ে মানে ক্রস করতো না। তো যেহেতু ক্রস করতো না, তো বেসিক্যালি ওখানে পার্টিকুলারলি কী হয়েছিল বা কেন ওই জায়গাটা হন্টেড সেরকম কোনো এক্সপ্লেনেশন কিন্তু ছিল না। তো দ্যাটস ওয়াই মানে একদিন রাত্রিবেলা একটা মানে ওই সবে কলেজ পাস আউট করে একটা ছেলে, তার সন্ধেবেলা করে টিউশন থাকতো। তো দ্যাট ওয়াজ অ্যান ফ্রাইডে, মানে ফ্রাইডে ইভিনিং, শুক্রবার দিন সন্ধেবেলা। তো ওই মানে প্র্যাকটিক্যাল ক্লাসেস অ্যান্ড টিউশনস করে ওরা ওই ব্যানিয়ান ট্রি যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে আসছিল, কারণ কি তার বাড়িটা একটু কাছে হতো, দ্যাটস ওয়াই। তো এবার যখন আসছিল, তো আস্তে আস্তে হট করে দেখতে পেলো যে ব্যানিয়ান ট্রিটার ওপরে মানে ঠিক যেটা একদম মগ ডালার, ব্যানিয়ান ট্রিটা তোমরা জানো যে প্রচুর প্রচুর অনেক শাখা প্রশাখা বিস্তার করে থাকে। তো দ্যাটস ওয়াই মানে দেখতে একটু হেভি লাগে, ব্যাপারটাকে একটু হেভি লাগে। তো তাই জন্যে কী হয়েছে, ও যখন আসছিল সাইকেল নিয়ে নিয়ে, ছোটো বাচ্চা তো বেশি বয়স না, সাইকেল নিয়ে আস্তে আস্তে এবার হট করে ওর মনে হলো যে একদম যে মগডাল আছে ওই মগডালের ওপরে কেউ একটা বসে আছে, কেউ একটা বসে ওর দিকে তাকিয়ে আছে, হাসছে, একটা স্পুকি স্মাইল দিচ্ছে। এবার ও প্রথমে তো ইগনোর করেছে, প্রথমে মানে অতটা পাত্তা দেয়নি বেসিক্যালি বলতে গেলে। ও ইগনোর করে সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছিলো, কিন্তু যখন এগিয়ে যাচ্ছিল ওর কন্টিনিউয়াসলি মনে হতে থাকলো যে ওই গাছটা থেকে যেন অদ্ভুত ব্যাপার, বারবার কেউ ওপরে উঠছে, হেড মানে যেন যেমন আমরা সিঁড়ি ওপর নিচ করি, তো ওরামি কি যেন সিঁড়ি ওপর নিচ মানে ওই গাছটা থেকে ওপর নিচ করছে। এবার বেসিক্যালি ও প্রথমে ভেবেছে সবাই যেটা ভাবে, কেউই তো মোটে মানে মাথায় ভূত জিনিসটা আসে না, যে এনিথিং স্পুকি আর ভূত থাকবে এরম তো হয় না, মানে সবসময় মাথায় আসে না। বেসিক্যালি আমি এত বলতে গেলে ভীতু, কিন্তু আমার যদিও বা এই জনরার ওপরে ইন্টারেস্ট আছে বলে আমি এটা মানে দেখি শুনি বা সব কিছু করি। তো যাই হোক, এবার ওরম একটা যেমন ব্যাপার হচ্ছে, যেরকম ওঠা বস মানে বারবার যাচ্ছে প্রথমেও ভেবেছে তার মনের ভুল ভেবে ইগনোর করে যাচ্ছে। যখন ওই গাছের পাশ দিয়ে ও একটু এগিয়ে যাচ্ছে, মানে ছেড়ে চলে আসছে বেসিক্যালি, তো হট করে ও যেন পেছন থেকে মানে কেউ ডাকছে শুনতে পারলো, খোকা, এই খোকা, ও খোকা, কোথায় যাও হে, এরম করে কেউ যেন ডাকলো। লিটারালি সে বুঝতে পারলো, শুনতে পারলো। এবার ও ভাবছে যে এত রাত্রিবেলা এখানে একটা বয়স্ক মহিলা কী করে হবে, নিশ্চয়ই মানে কোনো রকমের প্রবলেম বা কোনো রকমের ভুল শুনছি। কিন্তু বেসিক্যালি ও না আরেকবার শুনলো ডাকটা, যে খোকা তুমি কোথায় যাচ্ছ, এত রাতে কোথা থেকে ফিরছো, কেউ যেন এরম জিজ্ঞেস করলো। তখন ও কী করলো, ও না তাও দাঁড়িয়ে আছে, ওর না বলছে ভুল শুনছি, মনে হয় ভুল শুনছি। ওরা সাইকেলটা নিয়ে স্টার্ট করে, আবার ওর অসীম সাহস ছিল, অত রাত্রিবেলা ওখান থেকে ফিরছিল, যেহেতু এইসব ব্যাপারে কোনো বিশ্বাস করতো না ওই ছেলেটি, তাই জন্য ও ভাবছে হয়তো যে না আমার মনের ভুল। বেসিক্যালি সত্যি কথা বলতে ফার্স্ট গ্ল্যান্ড কাউরি মাথায় আসে না যে সেটা একটা কোনো রকমের মানে আনন্যাচারাল থিং বা স্পুকি থিং হবে। তো বেসিক্যালি যেটা হলো, ও যখন মানে এগুলো তোমার থার্ড টাইম আরেকবার ডাকলো, ওকা তুই কি শুনতে পাচ্ছিস না, আমি তোকে এতবার করে ডাকছি, আমার দিকে তাকা, আমি তোর সাথে কথা বলতে চাই, তুই কোথায় যাচ্ছিস তো রাতে এখান দিয়ে, এরম রাস্তা দিয়ে তো এত রাতে যাওয়াটা ঠিক নয়, কেউ আসে না এই সময়টা এখানে। এবার যখন ও ভাবলো যে দেখো একটা যদি কোনো রকমের আনন্যাচারাল থিং হয়, তাহলে সে তো ওর প্রতি এতটা কনসার্ন হবে না, যে সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এত রাত দিয়ে কেন ওখান দিয়ে ফিরছে, তো অতটা কনসার্ন হবে না। সো দ্যাটস ওয়াই যখন ও মানে না গো খুব দেরি হয়নি, তাপসীদি ঠিক টাইমে এসছো। তো এবার যখন ও পেছনে ফিরেছে, তখন পেছনে ফিরে দেখছে যে কিছু নেই, কিন্তু কিচ্ছু নেই, পুরো ফাঁকা। শুধু একটা বট গাছের একটা যে বড় বড় ঝুড়িগুলো দোলে না, ওরম একটা ঝুড়ি মানে ওপর থেকে হাওয়ার জন্য দুলছে, খুব দুলছে। তো ঠিক আছে,
এবার তখন ও বলছে দেখলে আমি তাহলে ঠিকই ভেবেছিলাম, এটা হয়তো মনের ভুল, ও কিচ্ছু না, আমি এগিয়ে যাই। বলো ও বা সাইকেলটা চালিয়ে এগোতে যাচ্ছে। এবার দেখছে ও ঠিক সাইকেলে এবার সামনে দেখতে পাচ্ছে, সাইকেলের সামনে একটা সাদা পরিহিত একজন মহিলা, যে কিনা ভালোই বয়স্ক, খুবই বয়স্ক, একটু কুঁজো হয়ে এরম করে দাঁড়িয়ে আছে, একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এবার তখন জিজ্ঞেস করছে, ও নিজে থেকে জিজ্ঞেস করেছে, বলছে বুড়ি দিদিমা তুমি এত রাত্রিবেলা এখানে কি করছো একা একা? তোমার কি ভয় ডর বলে কিছু নেই যে তুমি এত রাত্রিবেলা এখানে এসছো? তখন ইনফ্যাক্ট সেই সময়টায় তখন ওই বুড়িমাটা যখন ওর দিকে এরমভাবে তাকিয়েছে, তখন ও বলে, ও পরবর্তীকালে ওর মনে ছিল না কিছু সেইটুকু সময় যে ওর সাথে কী হয়েছিল, কিন্তু যখন মুখ তুলে এরমভাবে তাকিয়েছে এই ছেলেটির দিকে, ওই ভদ্রমহিলার কিন্তু চোখ বলে কিছু ছিল না, দুটো চোখের জায়গায় শুধু গর্ত গর্ত ছিল, দুটো কালো কালো গর্ত ছিল। আর বেসিক্যালি যেটা মেন ছিল সেটা হলো যে ভদ্রমহিলার অসম্ভব কুচকানো গাল, চোখ বলে কিছু ছিল না, আর পুরো ফোকলা, যেমন বয়স্ক মানুষদের হয় ফোকলা, দাঁত থাকে না, ওরম একটা ফোকলা একটা হাসি দিয়ে ওই ছেলেটির দিকে তাকিয়েছে। এবার যেহেতু তাকিয়েছে, এবার তাকানোর পরে তখন ওর খুব ভয় লাগছে, ও ভীষণ ভয় লেগেছে, ওরম দেখেও না অজ্ঞান হয়ে গেছে। কেন, কোন মানুষের মানে চোখ থাকে না, মানে একটা তো কোনো এক্সপ্লেনেশন থাকে যে একটা জিনিস দেখছো, সেই জিনিসের মধ্যে একটা অ্যাবনর্মালিটি যখন দেখতে পাচ্ছ, অবভিয়াসলি তোমার দেখে ভয় করবে বা তুমি অজ্ঞান হয়ে যাবে, সেটাই ভেরি ক্যাজুয়াল অ্যান্ড ভেরি ইউজুয়াল। তো সেটাই হলো, অজ্ঞান হয়ে গেছে, তারপরে ওর আর কিছু মনে নেই। তো পরের দিন সকালবেলা ওর যখন চোখ খুলেছে, ও তখন দেখছে ওর বাড়ির কিন্তু বিছানায় শুয়ে আছে। ও তখন থরমর থরমর করে উঠেছে, মানে যেমন হয়, উঠে বলছে আমি বাড়ি এলাম কী করে, আমি তো ঘরতলার ওখানে ছিলাম। তখন ওখানেরই ওই একটা গ্রামেরই কাকা ভোরবেলা ওর রাত্রি মানে ভোরের দিকে, মানে ওখানে চাষের, তো ওখানে তো গ্রাম্য এলাকা, তো চাষের ক্ষেতের দিকে যাচ্ছিল। তো যাওয়ার পথে ওই মানে ওই ব্যানিয়ান কী ভাগ্য, ওই রাস্তা দিয়ে সচরাচর সকালবেলাও কেউ হাঁটাচলা করে না। ওই ভদ্রলোক সেদিন মানে কপাল জোরে বলতে হবে, ছেলেটির মানে কপাল ভালো ছিল যে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। ওই রাস্তায় গিয়ে দেখে যে সাইকেল একদিকে পড়ে আছে, আর ওই বটগাছার ঠিক নিচে ওরমভাবে মানে হাত পা ছেড়িয়ে শুয়ে আছে। তখন দৌড়ে দৌড়ে গিয়ে মুখে টুখে জল দেওয়ার পরে উঠছে না যখন দেখে, তখন ওকে এরকম করে পাঁজা কোলা করে তুলে ওকে মানে বাড়ি নিয়ে গেছে। আমাকে দৌড়ে বাড়ি নিয়ে গেছে। বাড়ি গিয়ে তখন ওর মোটামুটি একটা ছোটো গ্রামের মধ্যে, মানে আশপাশে সবাই তো মোটামুটি একে অপরকে চেনে, তো কার বাড়ি হালদার বাবুর ছেলে, তো সেটা জানে। এবার সে এখানে গিয়ে তাই জন্য বাড়িতে নিয়ে এসছে। তখন বাড়ির লোকজন সব জিজ্ঞেস করছে যে কী হয়েছে, তখনও কিন্তু বলছে না, এত সাহসী ছেলে, তখনও কিন্তু বলছে না, তখনও কিন্তু স্টিল বলে যাচ্ছে যে না, আমি বোধহয় আনন্যাচারাল কিছু জিনিস দেখে ফেলেছিলাম, যেটা হয়তো আমার দেখাটা উচিত হয়নি, বা যেটাকে বলবো যেটা আমি মানে আশা করিনি দেখবো, এরকম কিছু দেখেছিলাম। তো ঠিক আছে, আমি এখন ঠিক আছি, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, যথারীতিভাবে মানে খুব ন্যাচারালভাবেই ব্যবহার করছে। কলেজে গেল, কলেজে গিয়ে ক্লাস করলো পরের দিন, করে এবার বাড়ি ফিরে এসছে। পরের দিন রাত্রিবেলা ঘটনা বলছি, বাড়ি ফিরে এসছে। এবার বাড়িতে ফিরে এসেছে, নর্মাল খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে গেছে। এবার ঠিক আছে, সব কিছু ফাইন আছে, সব কিছু ঠিকঠাক আছে। তো এবার রাত্রিবেলা ঘুমিয়েছে, ছেলেটা ঘুমিয়েছে। এবার ঘুমাতে হট করে না ওর মনে হচ্ছে যে আবার ওই যে বটতলার নিচে যেই গলাটা পেয়েছিল, সেরকমই আবার সেই সেম গলাটাই যেন ওর ঘরের জানলার সামনে দিয়ে পাচ্ছে। খোকা, তুই কালকে দেখে আমাকে ওরমভাবে অজ্ঞান হয়ে গেল কেন রে? আমি তো একটু তোর সাথে দুটি কথাই না হয় বলতে এসেছিলাম, আমার তো ওইদিকে তো কেউ আসে না, তো তুই কেন ওরমভাবে আমাকে দেখে অজ্ঞান হয়ে গেলি বাবা? বলে এরকম করে ওকে ডাকছে, খুব মিষ্টি একটা সুরে ডাকছে, কোনো রকমের অ্যাবনর্মালিটি নেই, কোনো রকম কিছু খারাপ কিছু নেই, খুব একটা ক্যাজুয়াল ওইতে সুন্দরভাবে ডাকছে। এবার না সেইবারে না তখন ওর ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভেঙে দেখে যে আবার ওরম একটা অবয়ব, যেটা আগের দিন যেমন ওরম অবয়ব দেখেছে, সেম অবয়ব। এবার নেক্সট টাইম যখন দেখেছে, ও কিন্তু সেইভাবে কিন্তু ভয় পায়। ও না এমন একটা অদ্ভুতভাবে অ্যাট্রাক্টেড হয়ে গেছিলো ওই মানে ভয়েসটার প্রতি, ও না নিজে থেকে দরজা খুলে, নিজের বাড়ির মেন গেট খুলে ও কিন্তু বেরিয়ে গিয়ে সেই দিকে চলে গেছে। এবার পরের দিন ভোরবেলা হয়েছে, ভোরবেলা যখন ওর মায়ের একটু অভ্যাস হলো, গ্রামের লোকেদের অভ্যাস থাকে বরাবরই যে একটু ভোরবেলা ওঠে।
তো ভোরবেলা যেহেতু উঠেছে, উঠে এবার দেখছে মানে উঠোন ঝাঁট দিতে গেছেন সকালবেলা, বাসি জামা কাপড় ছেড়ে ওরা খুব গোবর দিয়ে মানে বলে না খুব মোছে গোবর টোবর দিয়ে, গোবরটা খুব বেসিক্যালি শুভ হয়। তো আলপনা ফল্পনা দিত, বৃহস্পতিবার ছিল আই থিঙ্ক সেদিন। এবার অত ভোরবেলা দেখছে ওনার ছেলে প্রায় বলতে গেলে ওই 4টে সাড়ে 4টের দিকে মানে ঘরে ঢুকছে, হন্তদন্ত হয়ে ঘরে ঢুকছে। তখন ওনার অদ্ভুত হয়েছে যে রাত্রিবেলা কি তাহলে কোথাও বেরিয়েছিল, এত ভোরবেলা কোথায় গেছিল, কেউ ডেকেছিল কি বন্ধু বান্ধব? ও তখন ভাবছে যে এত ভোরবেলা বা কোন বন্ধু বান্ধব ওকে ডাকতে আসবে। তো যাই হোক, এবার তখন নেটের প্রবলেম শুরু হয়ে গেছে, আপনি স্ক্রিন ঘুরে যাচ্ছে, কী যে হচ্ছে ভজমা মুশকিল। এই জন্য আমি লাইভ করতে আসতে আমার লিটল বিট একটু ভয় লাগে, এই কারণে নেটের সমস্যা। তো যাই হোক, এবার পরের দিন হ্যালো ইন্দ্রাণী হ্যালো, আশা করি ভালো আছো, থ্যাংক ইউ ফর জয়নিং মাই লাইভ। এবার যাই হোক, এবার ও না আস্তে আস্তে ওর মা ওর মধ্যে দেখতে থাকলো যে কিছু কিছু অদ্ভুত চেঞ্জেস আসছে ছেলের মধ্যে। ছেলে ভালো মতো করে খায় না, ছেলে ভালো করে ঘুমায় না, ভোর রাতের দিকে হলো কোথায় যেন বেরিয়ে যায়। তো যাই হোক, এবার এই জিনিসগুলো তো অ্যাবনর্মালিটি, এগুলো তো ঠিক ওই নয়, মানে নেওয়া যায় না এগুলো। তো যাই হোক, এবার তখন কী করবো, মা বলেছে সামনেই একটা মসজিদ মতো ছিল, তো মসজিদের ওখানে নিয়ে গেছে। তো মসজিদের ওখানে নিয়ে যেতে একটা বড় পীর বাবা ওই মসজিদে থাকতেন। উনি বললেন যে ওর তো বাতাস লেগেছে, হাওয়া লেগেছে, খুব বাজে একটা হাওয়া লেগেছে, তো এটা ছাড়ানোর জন্য আমি ওকে কিছু জল পোড়া দিচ্ছি আর একটা তাবিজ দিচ্ছি, ও যেন ভুলে এই তাবিজটা না খোলে, আর ওকে এবার থেকে রাত্রিবেলা একা শুতে দেবেন না, ওর সাথে কেউ একটা শোবেন, আর চেষ্টা করবেন একটু মাঝে মাঝে চোখে সময় তো চোখে রাখা সম্ভব নয়, স্বাভাবিকভাবে রাত্রিবেলা তো সবাই ঘুমাবে, কারণ ওরা গ্রামের মানুষ, ওরা সারাদিন খাটাখাটনি করে, তো রাতের দিকে তো একটু ঘুমাবে। তো ঠিক আছে, এবার তাই জন্যে চোখ লেগেই আসতে পারে, তো তাই জন্যে তো মানে একটা তাবিজ ওই জন্যই দিয়ে রাখা হয়েছিল। এবার যাই হোক, হোয়াট এভার ইট মে বি, তারপরে আস্তে আস্তে ও সুস্থ হতে থাকলো, ওই জল পোড়া আর তাবিজটা পরে ও সুস্থ হতে থাকলো। কিন্তু তারপর থেকে কিন্তু ওর ওই সমস্যাটা হলো না, ও কিন্তু মানে ওই মাঝারে যাওয়ার পরে আস্তে আস্তে রিকভার করে গেল। পরবর্তীকালে ও যখন অনেকটা বড় হয়ে গেল, ও চাকরি বাকরির সূত্রে ও যখন আউট অফ কলকাতা চলে গেল, তখন ও হিস্ট্রিটা জানতে পারলো ওই বট গাছটার, যে ওই বট গাছটার মধ্যে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা তার 3 ছেলে মেয়ের অত্যাচারে ওই মানে গলায় দড়ি দিয়ে কিন্তু ওই বট গাছেই আত্মহত্যা করেছিল। এবার তারপরে যেই হয়তো ওইখানটা দিয়ে ক্রস করতো, ওই বুড়ি মাটা কিন্তু তাকে ডাকতো, সে কিন্তু কারোর ক্ষতি করতো না, কিন্তু ওই হয় না একটা মানে নেগেটিভ পাওয়ারের একটা এফেক্ট থাকে, তো দ্যাটস ওয়াই মানে সেটা হয়তো থেকে যেত, তার জন্য হয়তো শরীর খারাপ হতো বা কিছু হতো। ওনার দ্বারা যে কারোর কোনো দিন কোনো ক্ষতি হয়েছে গ্রামের, এটা কিন্তু নয়। তো আশা করি তোমাদের ফার্স্ট ঘটনাটা ভালো লাগাতে পারলাম বা তোমাদের ভালো লেগেছে। তো তোমরা একটু কমেন্ট করো, আমি অবশ্যই পরে তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। এবার নেটটা যেহেতু একটু অসুবিধা করছে, আজ সকালে আমি সুকল্যাণ ভাইকেও বলেছিলাম যে নেটের যদি কোনো রকমের সমস্যা হয় আমি যতটা পারবো করব, দেখবো যতটা পারছি করতে পারছি করবো, নয়তো নেক্সট একটা দিন এসে সামনের মাসে কোনো একটা দিনের নেক্সট অফ দ্য পার্ট আমি কমপ্লিট করে যাব। তো এবার ইন্দ্রাণী তুমি তখন একটা মেসেজ করলে, আমি তখন রিপ্লাই দিতে পারলাম না, যেহেতু ঘটনাটা বলছিলাম। আমি মোটামুটি ঠিক আছি গো, প্রচণ্ড টায়ার্ড সারাদিন অফিস করে আসার পরে, এটা ঠিক কথা, কিন্তু ঠিক আছি, আমি ঠিক আছি, ভালো আছি। তো এবার নেক্সট ঘটনা যেটা বলবো, এটা একটু ভয়ের ঘটনা, এটা আমাদের এখানকার ঘটনা নয়, এটা বাইরের ঘটনা, বিদেশের একটি ঘটনা। এবার থ্যাংক ইউ উর্মিদি, তুমি তো সবসময় সবার লাইভে থাকো আর সবাইকে সাপোর্ট করো, থ্যাংক ইউ ফর দ্যাট। তুমি একটা বিশাল পিলার এই গ্রুপে, কিছু কিছু মানুষ আছে যারা এই গ্রুপটাকে ধরে রেখেছে, থ্যাংকস ফর দ্যাট, যারা রেগুলারলি আসে, লাইভ করে, দেখে, তাই জন্য থ্যাংক ইউ। তো এবার নেক্সট যে ঘটনাটা বলবো, যেমন বললাম এটা বিদেশের ঘটনা। এবার এই যে বিদেশের ঘটনা যেটা বলবো, সেটা একটা বেসিক্যালি একটা ছোট্ট বাচ্চা মেয়ে, যে মেয়েটা নাকি খুব ছোটোবেলায় মারা গেছিল, তখন হয়তো হার্ডলি ওর 3 বছর বয়স ছিল।
বিশালাক্ষী দিয়ে এসে গেছে। থ্যাংক ইউ বিশালাক্ষী দিয়ে আসার জন্য। সরি, তোমার মঙ্গলবারদের লাইফটা আমি দেখা শুরু করলাম, কিন্তু অফিসে পরে এসে এতটা টায়ার্ড থাকি না, আমি পুরোপুরি কভার করতে পারি না। আমি পরবর্তীকালে এখন রেকর্ডিংটাও দেখতে পাচ্ছি না, এমন অবস্থা। সরি ফর দ্যাট। তুমি যে এসছো, থ্যাংক ইউ অ্যান্ড গুড ইভিনিং টু ইউ। তো আমি মানে যে ঘটনাটা বলছিলাম, ব্যাক টু দ্য স্টোরি। তো ওই বাচ্চা মেয়েটি যেমন 3 বছর আগে যখন মারা গিয়েছিল, এবার একটা প্রত্যেকটি মানুষের বা বলো একটা ছোটো বাচ্চারই বলো না কেন, সবারই অনেক কিছু সুপ্ত ইচ্ছা বা সুপ্ত কী বলবো সুপ্ত মানে মনের ইচ্ছা থাকে, যেগুলোকে তারা পরিপূর্ণ করতে চায়, কিন্তু হয়তো বিধাতার লিখন কিছু অন্যরকমভাবে লেখা থাকে তাদের জন্য, তাই জন্যে হয়তো ওই বিধানটা তারা বদলাতে পারে না, আর অকালে তাদের মৃত্যুবরণ করে নিতে হয়, যেটা খুবই একটা দুঃখের ঘটনা, আই উইল সে। তো এই মেয়েটিও সেরমই। এই মেয়েটি অনেক ছোট্টবেলা, সে খুবই একটা রিচ ফ্যামিলিতে বিলং করতো, মানে যেটা ইংল্যান্ডের ঘটনা, ইংল্যান্ডেরই একটা ঘটনা, এটা বাড়ির একটা ঘটনা। তো যেহেতু ওটা রিচ ফ্যামিলিতে বিলং করতো, তাই জন্য ওর অ্যাজ ইফ কোনো রকমের দুঃখ ছিল না, কোনো রকমের কষ্ট ছিল না লাইফে। শি ওয়াজ ভেরি হ্যাপি ইনডিড। কিন্তু ওর একটা খুব ইচ্ছা ছিল যে ওর জন্যে বাবা নিজের হাতে একটা কোনো গিফট তৈরি করে দিক, যেটা ও সারা জীবন নিজের একটা মানে কি বলবো একটা স্মৃতি করে রাখবে। থ্যাংক ইউ দেবকুমার বাবু, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। তো যেটা হলো, এবার নেক্সট যেটা বলছিলাম, এবার তখন ওর বাবা ঠিক করছে ও যদি একটি ছোটো বাচ্চা, তো দ্যাটস ওয়াই সে যেটা করবে সেটা হলো যে ওর জন্য একটা ডল হাউস প্রিপেয়ার করে দেবে। হাউসটা হবে, এত সুন্দর কনসেপ্ট ছিল ওর বাবার, হাউসটা হবে লিটারালি ওদের যেমন একটা প্যালেস আছে, ওই প্যালেসের মতনই একটা বিল্ড আউট করবে, একটা ডলস হাউস দিয়ে একটা ছোট্ট মেয়ে করবে, একটা পুতুল ছোট্ট মেয়ে করবে, যেটা ইন্ডিকেট করবে অ্যাজ ইফ যে ও ওর মা বাবার সাথে ওই বাড়িটায় থাকে। তো এটা আমার এই ঘটনাটা এত ভালো লেগেছিল, একটা ভীষণ সুন্দর একটা পিওর একটা ইন্টেনশন যাকে বলে। তো দ্যাটস ওয়াই এবার ওই ডল হাউসটায় খুব সুন্দর করে প্রিপেয়ার করেছিল। তো ওই মেয়েটি, ছোট্ট মেয়েটির বার্থডে ছিল, কিন্তু অদ্ভুতভাবে 25 ডিসেম্বর ছিল, ক্রিসমাস ডেতে ছিল। আর ক্রিসমাসে তোমরা সবাই জানো যে বিদেশে খুব বড় করে সেলিব্রেট হয়। ইন্ডিড যেটা আমাদের এখানে মানে দুর্গাপুজো যেটাকে আমরা সেলিব্রেট করি, সেটা কিন্তু বিদেশের মাটিতে অ্যাজ ইফ ক্রিসমাসটাকেই কিন্তু ধরা হয় অ্যাজ ইফ দুর্গাপুজো, ওদের দুর্গাপুজো। তো দ্যাটস ওয়াই ওর বাবা ঠিক করেছিল যে ওর বার্থডেতে ওটা কিন্তু প্রেজেন্ট করবে, ওকে মানে গিফট করবে। কিন্তু অদ্ভুতভাবে এবার ইংল্যান্ডে তো খুবই গ্লুমি ওয়েদার, ওখানে বেশিরভাগ সময় মানে খুবই মানে কি বলবো ঝড় বৃষ্টি এরম হয়। তো গ্লুমি ওয়েদার যেহেতু, আই উইল নট সে দ্যাট গ্লুমি ওয়েদার বলেই তার হেলথের এফেক্ট করতো। সে যখন জন্মেছিল তখনও সে একটু কিছু ডিফিকাল্টিস নিয়েই জন্মেছিল। তো দ্যাটস ওয়াই ওকে প্রচণ্ড মানে প্যাম্পারমেন্টে রাখতে হতো, মানে প্রত্যেক মাসে কিছু টেস্ট করাতে হতো, কিছু মানে কি বলবো কিছু মানে রেস্ট্রিকশন মেনে চলতে হতো। এবার ও যেহেতু বাচ্চা মানুষ, সবসময় তো সব কিছু রেস্ট্রিকশন মেনে চলা যেত না, ও চলতে পারতো না। মেবি ডিউ টু সাম ল্যাক অফ সামথিং, সাম অ্যারেঞ্জমেন্টস অর সামথিং লাইক দ্যাট, ও খুবই সেই বছর অক্টোবর মাস থেকে খুবই অসুস্থ হয়ে পড়ল ওই বাচ্চা মেয়েটি। খুব দুঃখ লাগছে বলতে, কিন্তু যেটা ঘটনা সেটা তো বলতেই হবে। এবার ও যখন অসুস্থ হয়ে পড়লো, ওর মা বাবা কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছে, মানে ওর মা বাবার 100বার তারা ফাইন্যান্সিয়ালি যথেষ্ট স্ট্রং ছিল, সেটা আই উইল নট ডিনাই। বাট দ্য থিং ইজ দ্যাট সবারই মানে একটা গরিব ঘরও যদি হয়, তারাও কিন্তু নিজের সন্তানকে মানে বাঁচিয়ে রাখার জন্যে বা তার সন্তানকে ভালো রাখার জন্যে সব রকমভাবে প্রচেষ্টা করবে। তো ও অ্যাক্সিডেন্টালি এতই খারাপ লাগছে বলতে, ও ওই ঠিক ডিসেম্বর 25 জন্মদিন ছিল, তো ডিসেম্বর মানে 2nd কি 3rd ওই বাচ্চা মেয়েটি কিন্তু মৃত্যুবরণ করলো, মানে মারা গেল সত্যি কথা বলতে গেলে। তো একটা খুবই শোকের ব্যাপার। ওর মা বাবা যথেষ্ট ব্যথিত ছিল এই ব্যাপারটা নিয়ে, প্রচণ্ড মানে মা তো লিটারালি মা তো মাই হয় না, তো লিটারালি হয়তো এই ব্যাপারটার জন্যে ওর মা প্রচণ্ড ভেঙে পড়েছিল, মেন্টালি আনস্টেবল হয়ে গেছিলো। কিন্তু ব্যাপারটা কি হলো, ওই যে ওর বাবা ওকে ডল হাউসটা গিফট করেছিল, তোর বাবাও সেমভাবে একটা চাইল্ডকে তো দুজনেই
মানে যথেষ্ট কষ্ট করে জন্ম দেয় বা যথেষ্ট কষ্ট করে বড় করে, তো দুজনেরই এফেকশনটা সেমই হয়। হতে পারে মায়ের এফেকশনটা 1% হলেও বেশি হয়, তবু মা তো মা, কেন মায়ের জন্যই একটা সন্তান তো পৃথিবীর আলো দেখতে পারে না। তো যাই হোক, এবার যেটা মেন, তো ওই বাবা কি করলো, ওর যেখানে ওর বাড়ির মধ্যে একটা গ্রেভিয়ার্ড ছিল, কি অদ্ভুত দেখো কত বড় লোক ওরা, বাড়ির মধ্যেই গ্রেভিয়ার্ড ছিল। এবার যেহেতু বাড়ির মধ্যে গ্রেভিয়ার্ড ছিল, ওখানেই ওকে পোতা হয়েছিল। এবং পোতা হওয়ার পরে ওর ঠিক কবরের পাশে কিন্তু ওর ওই যে বাবা যে ডল হাউসটা যেটা ওকে গিফট করবে বলেছিল, অন দ্যাট ভেরি সেম এক্স্যাক্ট ডে অন 25 ডিসেম্বর ওর বাবা কিন্তু ওর গ্রেভের সামনে ওই ডলস হাউসটা রেখে এসেছিল। এবার যেহেতু ওখানে ডল হাউসটা রেখে এসেছিল, সো দ্যাটস ওয়াই মানে অনেক রাত্রিবেলা ওরা যেন একটা বাচ্চার কিন্তু কিলকারি যেটাকে বলে, মানে একটা হাসি বা দৌড়াদৌড়ি করা, বাচ্চারা যেমন ছটফটে হয় আইসে, তো ওরাম ছটফটে এভাবে কেউ যেন খেলে বেড়াচ্ছে, কেউ যেন হেসে বেড়াচ্ছে, ওরাম কিন্তু একটা আওয়াজ ওরা পেয়েছিল ওই ডলস হাউসটার থেকে। ওরা যখন দেখতে গেছিলো রাত্রিবেলা, ওরা কিন্তু, তোমরা বিশ্বাস করবে না, তোমরা সবাই লিটারালি শকড হয়ে যাবে শুনে, ওরা কিন্তু লিটারালি যেন মনে হয়েছিল ওদের মেয়ে, ওই যে বলেছিলাম মনে হচ্ছে একটা ম্যানিকুইন, একটা ছোট্ট ম্যানিকুইন মতন ওই ডলস হাউসের ভেতরে করে রেখেছিল, ওই একটা মনে হচ্ছে যেন ওই ম্যানিকুইনটা সারা ঘরটাতে দৌড়ে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, অ্যাজ ইফ ওই বাচ্চা মেয়েটি, আমি বাচ্চা মেয়েটার নামটা বলে দিচ্ছি, ওর নাম ছিল ম্যারি। তো ওই ম্যারি যেন, মেরি না ম্যারি, কিন্তু ম্যারি ওই ঘরটার মধ্যে যেন দৌড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, অ্যাজ ইফ ইন দ্য ফর্ম অফ দ্যাট ম্যানিকুইন, ছোট্ট জলপুতুলটার ফর্মে। এবার সেটা দেখার পরে ওরা খুব অবাক হয়েছিল এবং এরম ভেবেছিল হয়তো তাদের ম্যারি হয়তো ফিরে এসছে তাদের সাথে দেখা করার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার এবং দুঃখের ব্যাপার আই উইল সে, তারপরের দিন থেকে সব নর্মাল, কিন্তু তারপরের দিন কিন্তু তারা কিচ্ছু ফিল করেনি, তারা কিচ্ছু দেখেনি, অ্যাজ ইফ মানে সেম একটা ব্যাপার। তো আস্তে আস্তে যেটা হলো, মানে দিন কাটতে থাকলো, এবার 2 বছর, 3 বছর, 4 বছর, আস্তে আস্তে যেটা হয়, টাইম হিলস এভরিথিং। তো টাইম যেতে থাকলো, তখন একটা সময় কি হলো, প্রায় 3-4 বছর আগে অ্যানির যে ম্যারির যে মা ছিল অ্যানি কিন্তু আবার কনসিভ করলো যখন, তখন তো ওর বাড়িতে আবার একটা আনন্দের ব্যাপার, কিন্তু একটা দুঃখও আছে। তো যাই হোক, এবার ওরা একটা খুব ওয়েলকামিং মুডের সাথে কিন্তু ওদের যে নেক্সট বেবি গার্ল হলো, নেক্সটটাও বেবি গার্লই হয়েছিল, সেই বেবি গার্লটাকে ওয়েলকাম করলো। এবার যাই হোক, প্রথম সন্তানের তো শোক সহজে ভোলা যায় না। তো এবার আস্তে আস্তে ও বড় হতে শুরু করলো, বাচ্চা মেয়েটি যে নেক্সট বড় মেয়েটে হলো, ম্যারির বোন জেনি, সেও আস্তে আস্তে বড় হতে শুরু করলো। এবার যথারীতিভাবে সে খুব সুন্দরভাবে বড় হতে শুরু করলো। ওর মা বাবার একটু ভয় ছিল, কেন জেনি পুরো সুস্থভাবেই জন্ম নিয়েছিল, জেনির কোনো রকম অসুবিধা হয়নি জন্মানোর সময়। এবার যাই হোক, এবার অ্যানি তাও হলো, মা তো একটা আশঙ্কা থাকে, কেন কি ওর আগের বেবিটা, ফার্স্ট বেবিটা অত তাড়াতাড়ি মারা গিয়েছিল, সো দ্যাটস ওয়াই ওর একটা আশঙ্কা ছিল, কিন্তু কোনো রকমের অসুবিধা হয়নি। কিন্তু ওনার যে মা ছিল, ও মা কিন্তু মাঝে মাঝে যেন খেয়াল করতো যে ওর যে ছোট মেয়েটি ছিল, ওই ছোটো মেয়েটি যেন অদৃশ্যভাবে কার সাথে হাসছে, কার সাথে কথা বলছে, ও খেয়াল করতো, কিন্তু বুঝতে পারতো না, ইগনোর করতো ব্যাপারটাকে, বলছে না আমি হয়তো ভুল দেখছি, হতে পারে, কিন্তু বেসিক্যালি ও ভুল দেখতো না। মানে ও না মাঝে মাঝেই যে, মানে সেকেন্ড ওর ডটার ছিল, কিন্তু মাঝে মাঝেই বলতো, মা দিদি আমার সাথে খেলতে আসে জানো, আমার সাথে অনেক গল্প করে দিদি, মাঝে মাঝে কাঁদো জানো। তখন ওর মা তখন জিজ্ঞেস করছে কেন কাঁদে, কেন সে বলে সে তোমাকে আর পাপাকে খুব মিস করে, সে খুব ফিরে আসতে চায়, তার খুব বনবাসনা ফিরে আসা, কিন্তু আসতে পারে না। ও তো এবার দেখো, যেহেতু ওই মেয়েটি একটা পিওর সোল ছিল, তো মেবি হয়তো সেইভাবেও আসতে পারছে না, বা আসাটা তার পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু তার একটা অদম্য ইচ্ছা ছিল যে তার বোনের সাথে একটু দেখা করবে, তার বোনের সাথে একটু খেলবে। সো দ্যাটস ওয়াই মানে ওরা মনে করতো যে ম্যারি মরে যাওয়ার পরেও কিন্তু তার বোনের সাথে মাঝে মাঝে ওরমভাবে দেখা করতে আসতো। তো এটা একটা খুবই দুঃখের ঘটনা, যেটা বললাম, যেটা হয়তো অনেকেই যারা মা তারা অবশ্যই ফিল করতে পারবে, মা বা বাবা,
যে কতটা একটা কষ্ট নিজের সন্তানকে হারানো। ইটস আ ভেরি প্রিটি ডিফিকাল্ট থিং, যেটা একটা বাবাকে বিয়ার করতে হয় নিজের সন্তান হারানোর পরে। তো আমি কামনা করি যে কোনো মা বাবাকে যেন তার সন্তানকে হারাতে না হয়, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাওয়া, আর কিছু না। তো এটা ছিল আমার নেক্সট ঘটনা। তোমাদের আশা করি ভালো লেগেছে। সে শোনার খারাপ লাগছে, হ্যাঁ খারাপ আমারও খুব লাগিয়েছিল। হ্যালো ঈশানিদি, ধন্যবাদ আসার জন্যে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট আমার লাইভে জয়েন করার জন্যে। দুটো ঘটনাই বললাম সবে, নেক্সট ঘটনাটা এখন শেষ হয়েছে, তুমি রেকর্ডিংটা দেখে নিও একটু রাত্রিবেলা সময় করে। তো এবার আমি থার্ড ইনসিডেন্টটায় যাচ্ছি। আচ্ছা তোমরা আমাকে একটু ইনফর্ম করতে থেকো যে কটা বাজলো, কেন কি একবার লাইভ করতে শুরু করলে না আমার কোনো রকমের হুঁশ থাকে না, আমি কথা বলতেই থাকি। সো দ্যাটস ওয়াই প্রথম অবশ্যই সত্যি কথা বলবো, যতবারই লাইভে আসি, লাইভে আসার আগে একটু টেনশন হয়, কিন্তু লাইভে আসার পরে মনে হয় যেন না তোমাদের সাথে আড্ডাই মারছি, কোনো অসুবিধা হয় না। তো এবার থার্ড ইনসিডেন্ট যেটা বলবো সেটা একটু মানে একটু দুঃখের বলবো না, এটা একটু ভয়ই বলবো, এদিকে ভয়। এবার এটা হলো একটা হোটেল রুমের ঘটনা। এবার তোমরা অনেক ঘটনা হয়তো শুনেছো যে হোটেল রুমে অন্যরকমের স্পুকি জিনিসপত্র ঘটে, কিন্তু সেটা হয়তো কর্তৃপক্ষের তরফ থেকে ইগনোর করে দেওয়া হয়, ইগনোর করে সেই ঘরটাকেই ফর দ্য টাইম বিং ভাড়া দেওয়া হয়। এবং ভাড়া দেওয়ার ফলে মানে কিছু কিছু লোক কিছু এমন জিনিস ফেস করে থাকে। থ্যাংক ইউ দেবকুমার বাবু টাইমটা বলার জন্য। তো এবার যাই হোক, এবার এটা একটা এখানকার না, এটা একটা কসৌলিতে একটা বলে একটা জায়গা আছে নৈনিতালের ওই সাইডে, যেটা খুব সুন্দর একটা জায়গা, মানে চারিদিকে পাহাড় বিস্তৃত একটা মানে এলাকা, আর খুব সুন্দর, বেসিক্যালি ঠান্ডার জায়গা। তো এখানে একটা কাপল তাদের হানিমুনে গেছিল। এবার তাদেরই একটা এক্সপিরিয়েন্স, যেটা ওরা বিভৎস একটা এক্সপিরিয়েন্স ফেস করেছিল ওরমভাবে একটা হোটেলে গিয়ে। এবার এমন সময় ওরা গেছিলো, সেটা একটা পিক সিজন ছিল, যেহেতু পিক সিজন ছিল অনেক লোকজন আসার ফলে বেশিরভাগ হোটেলই, ওটা তো খুব একটা ডেভেলপ এরিয়া নয়, তো বেশিরভাগ হোটেলই মানে ফিল্ড আপ ছিল। তো যেহেতু এবার ফিল্ড আপ ছিল, ওরা আর কোনো উপায় না দেখে, ওরা কিন্তু এরম নয় যে কোনো হোটেল বুক করে আসেনি, ওরা বেশ একটু মানে খুবই ল্যাভিশ একটা হোটেলে থেকেছিল, যেখানে থেকে মানে ওরা মানে স্বাভাবিকভাবে একটা হানিমুন করতে গেলে একটা নিউ কাপল তো একটা স্বাভাবিকভাবে সুন্দর হোটেলই খুঁজবে, একটা স্যুটই খুঁজবে এনজয় করার জন্যে। তো দ্যাটস ওয়াই ওরা আমি একটা জায়গায় গেছিলাম, এবার ওখানে গিয়ে শুনতে পারে এমনই ভাগ্য যে ওই পার্টিকুলার স্যুটটা যেটা আছে সেটা অনেক কস্ট দিয়ে একটা কাপল কিন্তু নিয়েছে, বুক করে নিয়েছে আগে থেকে। এবার সেটা শুনে ওদের খারাপ লাগলো, ওরা তখন যেটা বললো যে আমরা তো যেটা অ্যামাউন্ট সেটাই পুরোই পে করেছিলাম। তখন এবার দেখো, ওরা তো হোটেল কর্তৃপক্ষ তো বিজনেস দেখবে না, তারা তো আর ওই দেখবে না, তারা যেখানে বেশি লাভ হবে তারা তো সেখানেই যাবে। তো যাই হোক, এবার বেসিক্যালি যেটা হলো, এবার ওরা যেহেতু ওদেরকে বুকিং দিয়ে দিল, ওরা কী হলো, বাধ্য হয়ে হোটেল থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো। বেরিয়ে এসে এবার ওরা খুব সুন্দর একটা অ্যাডজাস্টেবল কাপল ছিল। এবার ওরা কী করলো, চলো এখানে যদি না হচ্ছে না আমরা অন্য জায়গায় ঘুরে দেখি কী অপশান আছে। তো ওরমভাবে ঘুরতে ওরা প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা পরে একটা হোটেল পেল, যেই হোটেলটা কিন্তু খুব একটা ফ্লারিশ নয়, মানে অন্যান্য হোটেল যেগুলো পুরো বুক সেগুলো খুব ভালো, খুব সুন্দর ফ্লারিশ, কিন্তু এটা তেমন একটা ফ্লারিশ নয়, কিন্তু রুমগুলো খুব সুন্দর হিল ফেসিং, কোনো মানে অসুবিধাই নেই থাকার। ওদের খুব একটা রুম পছন্দ হলো, ওদেরকে আগে দেখালো প্রথমে। কিন্তু এটা কিন্তু ঠিক, ওই হোটেলে যে মালিক ছিল, ওই মালিক মানে ওখানে তো বেশি দিন হয়নি হোটেলটা খুলেছে, হার্ডলি 4-5 মাস হয়েছে হোটেলটা খুলেছে। তো ওরা সেই কারণে ওরা বেশি রুম রাখেনি, সিলেক্টেড 7-8টা রুম রেখেছিল। তো ওখানে যে রুমটা বেস্ট ভিউ ছিল, ওরা ওই রুমটা বুক করেছিল, মানে একদম জানলার পর্দা সরালেই সামনে বিশাল ভ্যালি আর সামনেই পাহাড়, তোমরা একবার ইমাজিন করো সিনটা। তো যাই হোক, এবার ওরম ঘরটা দেখে ওদের খুব ভালো লেগেছে। এবার যে মালিক ছিল উনি কিন্তু বলেছিলেন যে দাদা ওই ঘরটা নেবেন না, ওই রুমটা নেবেন না, এখানে তো আরও 6-7টা রুম আছে, তো আপনি সেখানে একটা রুম একটা কিন্তু ডিসাইড করুন। এবার ওরা ওই 6-7টা রুমও দেখেছিল, কিন্তু বিশেষ পছন্দ হয়নি। তখন ওরা বলেছিল যে না আমরা এই রুমটাই নেব, যত কস্ট লাগুক
আমরা ধরো এক্সট্রা আপনাকে পে করে দেবো, কিন্তু আমরা এই রুমেই থাকবো। উনি কিন্তু বারবার বারণ করেছিলেন, মিথ্যা কথা বলবো না। কিন্তু ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কেন আপনি আমাদের এই ঘরটা দিতে বারণ করছেন, তখন উনি কিন্তু পরিষ্কারভাবে কিছু বলেন। ঠিক আছে, এবার যাই হোক, ওরা রাত্রিবেলা আবার খেয়েছে, দুপুরবেলা ওখানে খুব ভালো লাঞ্চের ব্যবস্থা ছিল, লাঞ্চ করেছে, লাঞ্চ করে আশপাশে সাইট সিন। ওখানে বেসিক্যালি খুব একটা বেশি কিছু দেখার নেই, পাহাড়টাই সুন্দর আর চারিদিকে গাছপালা, যেমন পাহাড়ি এলাকা হয়। তো ওরা খেয়ে দিয়ে ওরা খুব তাড়াতাড়ি ঘরে ঢুকে এসছে। আর তখন রাত্রিবেলা এবার রিসেপশন থেকে গরম জল দিতে এসেছিলো খাওয়ার জন্য, কেন ওরা একদম পিক সিজনে গেছিলো, ডিসেম্বরে গেছিলো। তো যাই হোক, এরা তখন এসে তখন ওকে মানে যে বেল বয় ছিল, বেল বয় বললো, স্যার আমাদের এখানে তো রাত্রিবেলা ঠান্ডার জন্য আর কিছু অ্যাভেলেবেল থাকে না, তো আপনাদের ডিনারের ব্যবস্থাটা 9টার মধ্যেই আপনারা সেরে ফেলবেন ডিনারটা, আর রাত্রিবেলা চেষ্টা করবেন রাত্রির 11টার পরে বাইরে করিডোরে বেশি না বেরোতে। তখন যেটা হয়, সবার একটা কৌতূহল থাকে। বারবার নেটটা প্রবলেম করছে, ইটস রিয়েলি ইরিটেটিং। আমার মনে হচ্ছে লাইফটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না, দুবার অ্যাটলিস্ট ব্যাগরা দিয়ে দিয়েছে, আমি বুঝি না কেন হয়। আমি তাহলে এই ঘটনাটাই লাস্ট রাখছি বা রাখবো, শেষ করে নিই ফার্স্ট অফ অল। তো যাই হোক, এবার যেটা হয় বেসিক্যালি, তো ওরা তারপরে রাত্রিবেলা ঢুকে গেছে। এবার ওদের মধ্যে একটা স্বাভাবিকভাবে একটা কৌতূহল, এত সুন্দর জায়গা, তো সেই মানে জায়গাটাকে এক্সপ্লোর করবে না, বা রাত্রিবেলা বলে কি ঘরে ঢুকে বসে থাকবে। তো ওরা কী ঠিক করেছিল, একটা অদ্ভুত সিস্টেম ছিল, যে ওদের ওখানে তো একটা মাত্র ঢোকারই দরজা ছিল, সেটা ঠিকই, কিন্তু ওই যে ওইটা বলেছিলাম গ্রিলটা ছিল, তার সামনে পুরো ভ্যালি, ওই কাচের ওইটা, ওই কাঁচটা একটু সরালেই না, ওই যে রেলিংটা ছিল, রেলিংটার কিন্তু হাইটটা খুব একটা বেশি ছিল না। ওই হাইটটা কেউ যদি চায়, রেলিংটার হাইটটা মানে টপকেও ওরা ভ্যালিতে গিয়ে ঘুরতে পারে। ওরা দুজনে মিলে ওই প্ল্যানিংটাই করেছিল, যে আমরা ওই রেলিংটা টপকে যাব, গিয়ে ওখানে একটু ঘোরাঘুরি করবো, ঘুরে চলে আসবো, উইচ ইজ রাদার আ ভেরি ব্যাড প্ল্যান অফ দেম। তো যাই হোক, এবার রাত্রিবেলা হয়েছে, 9টার মধ্যে খেয়ে দিয়ে চলে এসছে। এবার কাহা তো ঘরের মধ্যে বসে থাকবে, এবার যতই ওই হোক, একা একা দুজনে কত আসবো, বেশি লোকজন যায়নি। ওরা ঠিক করেছে, ওই যখন এই 12টা 12:30 বেজেছে রাত, পুরো চারিদিক চুপ হয়ে গেছে, ওরা ঠিক করেছে দুজনে মিলে গায়ে জ্যাকেট ফ্যাকেট চাপিয়ে ওইখানে গিয়ে মানে ভ্যালিতে গিয়ে ঘুরে বেড়াবে। কী অদ্ভুত, কিছু বলার নেই। একটা দুঃসাহসেরই একটা লিমিট থাকা, দুঃসাহস থাকা ভালো, কিন্তু এতটা। ও যাই হোক, রাত্রিবেলা যথারীতি রাত হয়েছে, একটা টর্চ দিয়ে, দুটো টর্চ নিয়ে, বা তোমরা বলতে পারো টর্চ কোথায় বলো, সবসময় পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে না এই জিনিসটা খুব সঙ্গে রাখা উচিত, কখন কি পরিস্থিতি পড়ে ওখানে প্রচণ্ড কারেন্ট যায়। তো দ্যাটস ওয়াই একটা টর্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওরা দুটো টর্চ নিয়ে, বেশ বড় একটা টর্চ নিয়ে ওরা বেশ, তোমরা কি সাহস ভাবো, ওরা, হ্যাঁ তোমরা সুন্দর দেখতে পাচ্ছ, কিন্তু এখানে ব্যাগরা দিচ্ছে এসে এসে নেট। তো যাই হোক, এবার বেসিক্যালি যেটা হলো, এবার ওরা যত যেমন মানে ওই যেমন প্ল্যান তেমন কাজ, দুজনে মিলে ওই রেলিং টপকে, খুব তো বাবুরা গেছেন ভ্যালিতে ঘুরবে, তো গেছে। এবার গিয়ে ঘুরছে, প্রথম কিচ্ছু হচ্ছে না, খুব সুন্দর লাগছে চারিদিকে, মানে একটা সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, অবভিয়াসলি ঠান্ডা হাওয়া। তো ওরা গেছে, গ্লাভস টাভস পরে গেছিলো যেন বেশি ঠান্ডা, খুব মানে ঠান্ডার থেকে ভালোই প্রোটেকশন নিয়ে গেছিলো যেন ঠান্ডা না লাগে। এবার কিন্তু ওরা যেই ভ্যালিতে নেমেছে না, দেখছে কি বলতো, অদ্ভুত একটা থমথমে ব্যাপার। প্রথমে ভালো হাওয়া দিচ্ছিল, কিন্তু যত ওরা এগোচ্ছে ওই পাহাড়ে ইটস ভেরি ব্যাড, আবার প্রবলেম হচ্ছে। আমি তাড়াতাড়ি শেষ করি। ভ্যালির দিকে যাচ্ছে, তত যেন মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হচ্ছে, কিছু একটা কেউ যেন আছে ওদের চারপাশে, যেন ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। তখন এবার হট করে যে মেয়েটা যেতে যেতে না, হট করে না খুব জোর চেঁচিয়ে উঠেছে। তখন বলছে, কী হলো, তুমি যে চেঁচালে কেন? ও যখন পেছনে ফিরেছে, দেখো ওর বউ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওর বউয়ের ঠিক সামনে একটা, বিশ্বাস করবে না, একটা অর্ধ নগ্ন, মানে হাফ নেকেড যেটাকে বলে, হাফ নেকেড একটা মহিলা, যার কিনা শরীরের অর্ধেক অংশ পোড়া, সে লিটারালি মানে হাওয়া থেকে এরম 1 ফুট উঁচুতে এরম করে ভাসছে, লিটারালি ভাসছে, আর ওই ওর মানে ওর বউয়ের দিকে তাকিয়ে হাসছে।
হা 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 করে হাসছে। এবার তো হাজব্যান্ড যথারীতি ওটা দেখে ও তো দৌড়ে এসছে, ভয় পাওয়া তো দূরে থাক, আগে ওনার ওয়াইফকে বাঁচাতে হবে। যখন ও দৌড়ে ওর ওয়াইফের কাছে গেছে, এবার যখন সামনাসামনি গেছে, লিটারালি উনিও ওরম অবয়ব দেখে না অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে ভ্যালির মধ্যেই পড়ে গেছে। এবার ঠিক আছে, দুজনেরই হুঁশ নেই, দুজনেই অজ্ঞান হয়ে গেছে, ওরম একটা মারাত্মক জিনিস দেখেছে, দেখে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে গেছে দুজনেই ওই ভ্যালিতে। এবার পড়ে গিয়ে এবার পরের দিন সকালবেলা যখন রোদ এসে লেগেছে গায়ে, তখন ওদের হুঁশ এসছে, তখন ওদের মানে জ্ঞান এসছে। তখন মানে তোমরা ভাবো, সারাটা রাত গেছে, ভোর গেছে, কেউ কিন্তু হোটেল থেকে বেরোয়নি। ওদের কত দুঃসাহস ছিল যে ওরা ওই রাত্রিবেলা ওরমভাবে বেরিয়েছিল। তখন ওদের মানে ওরা নিজেদেরই হুঁশ এসছে, হুঁশ এসে নিজেরা উঠেছে, উঠে কোনো মতে প্রচণ্ড মাথা ভারী হয়ে গেছিলো, কোনো মতে টলতে টলতে ওরা কিন্তু হোটেলের মানে দরজায় গেছে। হোটেলের দরজায় গিয়ে যখন ঠকঠক করেছে, তখন তখন দরজা খুলছে ভাবে। আর এরা তো সব অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, এত ভোরবেলা এনারা কোথা থেকে ঢুকছেন, এত ভোরবেলা গেট খোলেনি, কোথা থেকে আসছেন। তখন ওরা সবাই মিলে এক্সপ্লেন করো, দুজন মিলে এক্সপ্লেন করো, এই 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 ঘটেছিল আমাদের সাথে, আমাদের হয়তো ওই ভ্যালিতে যাওয়াটা খুব বোকামি হয়েছিল, তো আমাদের এরমভাবে গেছিলাম। তখন ওনারা বলছেন, আমরা এই জন্যেই আপনাদের বারণ করেছিলাম যে করিডোর বা বাইরে রাত্রি 10টার পরে বেরোবেন না। কেন এখানে একটা এরম মিথ আছে যে একটা এরম অর্ধনগ্ন একজন ভদ্রমহিলাকে, যার অর্ধেক শরীর পোড়া, কিন্তু মাঝে মাঝে কিন্তু ঘুরতে দেখা যায় এখানে। আর সে হয়তো কোনো রকমভাবে কারোর কোনো ক্ষতি করে না, কিন্তু সবাইকে কিন্তু দেখা দেয়। আর সেই জন্যে হ্যাঁ, সিরিয়াসলি মারাত্মক, প্রচণ্ড স্পুকি একটা ব্যাপার। ওরম একটা তোমরা ইমেজিন করো, ওরম একটা যদি অবয়ব তোমরা দেখো ওরমভাবে একটা জায়গায় ঘুরতে গিয়ে, তোমাদের কি হবে? তোমাদের মানে আমি তো হলে সেখানেই মানে ছবি হয়ে যেতাম, লিটারালি ছবি হয়ে যেতাম। কিন্তু কি আর করা, ভগবানের অসীম কৃপা, আমাকে ওই পরিস্থিতিতে পড়তে হয়নি, তাই জন্যেই বাঁচোয়া। তো এইটা ছিল আমাদের থার্ড ইনসিডেন্ট। আমার থার্ড ইনসিডেন্ট আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমি আজকে আর এই নেটের সমস্যার জন্য আর কন্টিনিউ করছি না। আমি অবশ্যই নেক্সট খুব তাড়াতাড়ি সামনের মাসে সামনের দিকেই একটা ডেট আমি সুকল্যাণ ভাইয়ের থেকে নিয়ে আমি আবার লাইভে চলে আসবো। আমার নেক্সট কতগুলো ঘটনা আবার যদি মানে জমে যায়, সেই ঘটনাগুলোকে নিয়ে আমি আরেকবার চলে আসবো। আজকের জন্য এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চারিদিকে যেমন সব ঘটে চলেছে, সেই মানে মেয়েদের স্পেশালি বলছি যে তারা একটু সাবধানে চলাফেরা করবেন রাস্তাঘাটে বেরোলে। কেন কি এখন যদি কিছু ঘটেও যায়, তাহলে হয়তো আমরা এরকম বলা উচিত না, হয়তো আমরা সরকারের তরফ থেকে কোনো রকম সাহায্য পাবো না। কেন কি যেখানে সর্ষের এরকম একটা বড় ঘটনা ঘটে গেল, এত একটা বিচ্ছিরি ব্যাপার, একটা নরকীয় হত্যাকাণ্ড ঘটে গেল, ওটা আমি হত্যাকাণ্ডই বলবো। ওরমভাবে অত্যাচার করে একটি মেয়েকে মারা হলো, যেখানে সে কিনা একটা নার্স ছিল। তো আবার সেই একজন রেপড মানুষের যদি মানে কটা টাকা মাত্র মূল্য হয় জীবনে, তাহলে আমরা খুব ভুল করেছি এই পশ্চিমবঙ্গের জন্য। এই যে প্রতিবাদ হচ্ছে, এই যে যা বলছে সব মানুষজন প্রতিবাদ করছে হয়তো জাস্টিসের জন্য, কিন্তু কতটা কি জাস্টিস প্রোভাইড করা হবে সেটার আমার কোনো রকমের অ্যাসিওরিটি আমি পাচ্ছি না। আমি আমার বোনের জন্যে, যেই বোনের এই দুর্দশাটা হয়েছে, তার জন্য খুবই দুঃখিত। তার আত্মার মনে প্রাণে আমি শান্তি কামনা করি, তার আত্মা যেন শান্তি পায়। সে যেখানেই থাকুক, আমি বলতে পারবো না সে কতটা ভালো আছে কি না আছে, কেন কি সে প্রচণ্ড নারকীয় যন্ত্রণা নিয়ে মারা গেছে। তো আমি আশা করব ও যেন পরের জন্মে, আশা করি না যে মানুষ হয়ে জন্মা, আর মানুষ হয়ে এই পশ্চিমবঙ্গের বুকে জন্মা। অ্যাটলিস্ট আমার তো আর নেক্সট জন্মে মানুষ হয়ে জন্মানোর কোনো ইচ্ছা নেই। তো আশা করছি জাস্টিস পাবো। যদিও বা আমার যেন মনে হচ্ছে এখানে আমার সিক্স সেন্স বলছে যে ডিলেড জাস্টিস মিনস ডিনাইড জাস্টিস। আমার মনে হচ্ছে জাস্টিস যে কতটা পাবো বুঝতে পারছি না। তো এই নিয়েই আমি শেষ করছি। সরি, হয়তো আমি শেষের দিকটা একটু লেন্দি করে দিলাম, কিন্তু আমাকে বলতে হতো ব্যাপারটা, যেহেতু আমাদের এই পৃথিবীতে আমাদের যে মা বোনেরা আছে, তাদের সুস্থতার জন্যে, তারা যেন ভালো থাকে, সেফ থাকে, সেই জন্যেই কামনা করে আমি আমার এই লাইফটা শেষ করছি। গুড নাইট টু অল অফ ইউ। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার নেক্সট লাইভে খুব তাড়াতাড়ি সঙ্গে দেখা হবে। টাটা।
please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.